নজর পড়ে সোফার দিকে। জাঙ্কুককে ঘেরাও করে বসে আছে সব মামাতো খালাতো ভাই বোনরা। তার মধ্যে একজনের দিকে নজর পড়ে, স্পেশাল একজন, লিসা আপুর দিকে। লিসা আপু অনার্স 3য় বর্ষে পড়তেছে এখন। জাঙ্কুক ভাইয়ের মামাতো বোন লিসা আপুর একটা বড় আপুও আছে, উনি হামসুহি। ওনার পড়াশোনা শেষ, জব করছে এখন। দুই বোনই এসেছেন, কিন্তু লিসা আপুর দৃষ্টি কেমন জানি জাঙ্কুক ভাইয়ের দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে গিলে খাবে জাঙ্কুক ভাইকে। বিষয়টা দেখে ইটের মেজাজ গরম হয়ে গেছে। তৎক্ষণাৎ মনে পড়ে গেল রাতের কথা। সুগা ভাইয়া তো বলেছিল জাঙ্কুক ভাইয়ের জীবনে কেউ আছে। লিসা আপুইকে তাহলে সেই কেউটা? ভাবতেই বুক ভরে ওঠে কষ্টে। জাঙ্কুকের সমবয়সী একটা ভাইয়া আছে, নাম ইয়োনো। উনি জাঙ্কুক ভাইয়ের দ্বিতীয় বেস্ট ফ্রেন্ড বলা চলে। আরো কয়েকটা ছোট ভাই জাঙ্কুক ভাইকে এটা সেটা অনেক কথা জিজ্ঞেস করছে। বিদেশে কেমন লাগে, পড়াশোনা কেমন, কিভাবে থাকতে হয়, এইসব। ধীরে স্থির পায়ে সিঁড়ি দিয়ে নামছে। জাঙ্কুক এক পলক তাকায় সেদিকে, পুনরায় ভাইদের কথায় মনোযোগ দেয়। একে দেখে 2-4 জন ডাক শুরু করে, এই তে কেমন আছিস, এইদিকে আয়। জেনি ছুটে আসে তের দিকে, আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ, নজর না লাগে কারো। তে মুচকি হাসলো। জেনি তেকে টেনে নিয়ে সোফায় বসালো। সবার সাথে কথা বলতে বলতে হঠাৎ দৃষ্টি পড়ে জাঙ্কুক ভাইয়ের দিকে। উপর থেকে সে শুধু লিসা আপুর নজরটাই দেখেছে, এখন সে জাঙ্কুককে দেখছে। নীল পাঞ্জাবি, সাদা প্যান্ট, মাথায় টুপি, আহা কত মায়াবী লাগছে। জাঙ্কুকের হাস্যজ্জ্বল মুখটা দেখে প্রেমে পড়ে গেছে তে। যত্রতত্র দৃষ্টি সরিয়ে বাকিদের সাথে কথা বলায় ব্যস্ত হলো। বড়দের খাওয়া শেষ। তে উঠে সবাইকে সালাম দিয়ে খুশ গল্প করতে লাগে। খালামণিদের অনেকদিন পর দেখছে। আগে বিয়েতে গেলে টুকটাক দেখা হতো, কিন্তু সুগার অত্যাচারে মেয়েটা বিয়ে বাড়িতে যাওয়া ছেড়ে দিয়েছে। তাই মামি আর খালাদের সাথে দেখাও হয় না। মামা অবশ্য মাঝে মাঝে দেখতে আসে, এটা সেটা নিয়ে আসে। সারাদিনে ঘোরাঘুরি শেষে সবাই নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। থাকার জন্য বলেছে সবাই, কিন্তু চাকরিজীবীদের কাছে বেড়ানো মানেই কয়েক ঘন্টা। বিদায় বেলায় লিসা আপুর আচরণে মাথায় রক্ত উঠে যায় তের। ভালো করে বললেই হয় বেড়াতে যাবেন, গায়ে ঢলে পড়ার কি আছে, আশ্চর্য। লিসার এরকম আচরণে জাঙ্কুক ভাই তৎক্ষণাৎ সরে না গেলে তো উপরেই পড়ে যেত এই মেয়ে। রাগে ফুঁসতে ফুঁসতে তে নিজের রুমে চলে যায়। মেহমানদের বিদায় দিয়ে জাঙ্কুকও বাইক নিয়ে বেরিয়ে পড়ে কোথায় যেন। মাঝখানে সুগা একবার এসেছিল, সবার সাথে দেখা করে আবার বেরিয়ে গেছে। পার্টি অফিসে কি নিয়ে ঝামেলা চলছে তাই বসার সময় হয়নি তার। তে নিজের রুমে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো, কিন্তু কেন কাঁদছে সে নিজেও জানে না। অতিরিক্ত রাগে কান্না চলে আসে মেয়েটার। বরাবরই খুব অভিমানী, অল্পতেই কান্না করে দেয়। রাত 10টা বেজে গেছে, এখনো মুখ ফুলিয়ে রুমেই বসে আছে মেয়েটা। সারাদিন খাওয়াও নেই। তড়িঘড়ি করে সুগা বাড়িতে ঢুকে এসেই মাকে জিজ্ঞেস করে, তুই খেয়েছে? ইয়নজন সহসা উত্তর দিলেন, সন্ধ্যার পর থেকে এত ডাকছি, দরজাই তো খুলছে না। সুগা আর কথা বাড়ালো না, তড়িৎ গতিতে ছুটে গেল বোনের দরজার সামনে। প্রথমে আস্তে করে ডাকলো, তের সাড়া নেই। আচমকা চোয়াল শক্ত করে এক প্রকার চিৎকার দিল, তে তুই এই মুহূর্তে দরজা না খুললে তোর কপালে শনি আছে বলে দিলাম। তে শোয়া থেকে এক লাফে উঠে বসলো। কয়েক সেকেন্ডে দৌড়ে গিয়ে দরজাটা খুললো। চোখ তুলে তাকানোর সাহস নেই ভাইয়ের দিকে। আজ পর্যন্ত সুগা তের গায়ে হাত তুলেনি, শুধু ধমকি দেয়, কিন্তু ভাইকে এক বিন্দুও বিশ্বাস করে না তে। কখন জাঙ্কুক ভাইয়ের মতো নাক মুখে মারবে থাপ্পড় বিশ্বাস নেই। দরজা খুলতে নরম স্বরে সুগা বলল, খেতে যা। তে সুগার এত নরম স্বর কোনোদিনও শুনেনি। ভাবতেই পারছে না ভাইয়া তাকে এত ভালোবেসে খেতে বলছে। খাওয়া শেষ হলে তোর ফোনটা দিস, তোকে একটা ফেসবুক আইডি খুলে দিব। সুগার এমন কথায় তে আহম্মক বনে গেল। সুগা ভাই বরাবরই এরকম, নিজেই ঝাড়বে তারপর নিজেই আদর করবে, এটা সেটা কিনে আনবে তের জন্য। কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এত নরম স্বর কখনো শুনেনি এর আগে। নিমেষেই মনটা খুশিতে ভরে গেল তের। খাবার টেবিলে বসে আপন মনে খাচ্ছে তে। আজকে তার পছন্দের অনেক রেসিপি আছে, একটু একটু করে সব চেক করছে। কিন্তু রাগে ফুঁসছে তের আম্মু ইয়নজন, সন্ধ্যা থেকে যে তোকে এতবার ডাকতে গেলাম, বের হলি না কেন? ঠিকই ভাইয়ের ভয়ে বের হয়ে আসলি, আমাকে কেন কষ্ট দিস? তোকে কে কি বলে 2 দিন পর পর না খেয়ে বসে থাকিস? কিছুদিন পরে যে অ্যাডমিশন, না খেলে পড়বি কিভাবে? আর না পড়লে ভর্তি হবি কিভাবে? তুইও তোর ভাইয়ের মতো হচ্ছিস। সে সারাদিন ভন্ডের মতো টুই টুই করে ঘুরে, আর তুইও এখন তার ভাব নিচ্ছিস। খেয়ে না খেয়ে রুমে পড়ে থাকিস। আর শোন, মেয়ে মানুষের এত রাজ্যের ভালো না। তোর এই রাজ্যের সামলানোর জন্য আমরা সারা জীবন তোর পাশে থাকবো না। এতটুকু বলতেই চোখ পড়ে ড্রয়িং রুমে দাঁড়ানো জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের চাউনিতে পরিষ্কার রুষ্টতা, শ্যামবর্ণের মুখমণ্ডল কালো দেখাচ্ছে। কড়া কণ্ঠে মামুনির দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? পুরুষালী কণ্ঠে আটকে উঠে রঞ্জন বেগম গলা নামিয়ে উত্তর দিল, খায় না ঠিক মতো, পড়াশোনা করে না, কি করবো ওকে নিয়ে? জাঙ্কুক পূর্বের অভিব্যক্তি বজায় রেখে উত্তর দিল, কিছু বলো না, কাল থেকে তো টাইম টু টাইম খাবে। একটু এদিক সেদিক হলে সেটা আমি দেখব। জাঙ্কুকের কথায় খুশি হলো ইয়নজন, কিন্তু তে খুশি হবে নাকি ভয় পাবে তা বুঝে উঠতে পারলো না। এত বছরে অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলে সুগা এসে ধমকে বা বুঝিয়ে খাওয়াতো। এখন সেই দায়িত্ব নিতে যাচ্ছে আরো একজন।
দুইজন মিলে তেকে শাসন করবে ভাবতেই তার বুক কেঁপে ওঠে। আবার মনের মধ্যে অন্যরকম প্রশান্তিও কাজ করে তের। জাঙ্কুক ভাইয়ের মূল্যবান সময়ের মধ্যে 5 মিনিট সময় যে তেকে নিয়ে ভাববে, এটাই খুশি খুশি লাগছে তের। তৎক্ষণাৎ মনে হয়ে গেল সুগা ভাইয়া বলেছে ফেসবুক আইডি খুলে দিবে। তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে ছুটলো তে। রুম থেকে ফোন নিয়ে ছুটে গেল সুগা ভাইয়ের রুমে, কিন্তু সুগা ভাইয়ের রুমে নেই। কিছুক্ষণ অপেক্ষা করলো কিন্তু কোথাও নেই। মোবাইল নিয়ে নিজের রুমে ঢুকতে যাবে, হঠাৎ শুনতে পেল সুগার কণ্ঠ, কিন্তু কোথায় আছে। বাধ্য হয়ে জোরে ডাক দিল, ভাইয়া। সুগা পাশের রুম থেকে উত্তর দিল, জাঙ্কুক ভাইয়ার রুমে আমি, আয়। জাঙ্কুক ভাই নামটা শুনেই তের বুকটা হুহু করে উঠে চিন্তায়। নিজেকে নিজে সাহস দেওয়ার চেষ্টা করলো, তারপর গুটি গুটি পায়ে হেঁটে দরজায় দাঁড়ালো। ভেতরে আয়, মোবাইলটা দিয়ে যাই, তুমি কাজ করো। আরে ভেতরে আয়, বস তুই, তোকেও দরকার লাগবে। তে আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ খাটের কর্নারে বসলো। জাঙ্কুক রুমে নেই, ওয়াশরুমে আছে মনে হয়। সুগা ফোন নিয়ে কি যেন করছে, তখনই ওয়াশরুম থেকে বের হলো জাঙ্কুক। তের দৃষ্টি পড়ে সেদিকে, একটা ছাই রঙের টি শার্ট আর একটা ব্ল্যাক ট্রাউজার। ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে, শরীরে টি শার্টটা অনেকটাই ভিজে গেছে। তে টেনে হিসেবে দৃষ্টি নামিয়ে আনলো, মনে মনে ভাবছে একটা মানুষ এত কিউট কিভাবে হয়। যদি পারতাম আমার পড়ার টেবিলে সাজিয়ে রাখতাম, সারাদিন পড়তাম আর দেখতাম, তাহলে আমার মন কখনোই খারাপ হতো না। লোকটা ফর্সা নন, শ্যামলা গায়ের রং, কিন্তু দেখতে মারাত্মক সুন্দর। সবচেয়ে মারাত্মক ওনার লুক, তাকানোর স্টাইল। উফ, যতবার দেখছি ততবারই নতুন করে ক্রাশ খাচ্ছি। জাঙ্কুক ভাই খাটের অপর পাশে মোবাইল হাতে নিয়ে বসেছেন। সুগা ভাইয়ের মোবাইলে ফেসবুক অপশনে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ঢুকতেই সুগা ভাইয়ের ফোনে কল আসে। দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কথা বলা শুরু করে। অমনিতে মোবাইলটা জাঙ্কুকের হাতে দিয়ে বলে, ভাইয়া তুমি ওর অ্যাকাউন্টটা খুলে দাও, আমার গুরুত্বপূর্ণ কল আসছে। এই বলে মোবাইল রেখে রুম থেকে বেরিয়ে চলে গেল। তে বসে আছে চুপচাপ, মুখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না, বুকটা এখনো ধুকপুক করছে। জাঙ্কুক তার মোবাইলে নিজের মতো করে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে। জন্ম তারিখ, সাল, নাম কিছুই জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছে না উনি। সব কাজ শেষ করে ফোনটা এগিয়ে দিলেন তের দিকে। তখনই রুমে ঢুকলো সুগা, সহসা বলে উঠলো, শেষ। এই বলে ফোনটা নিজের হাতে নিল। ফেসবুকে ঢুকে সুগার আইডিটা খুঁজে রিকোয়েস্ট পাঠালো। জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমাকে রিকোয়েস্ট দেই, অ্যাকসেপ্ট করো নাকি? জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল, আমায় রিকোয়েস্ট দিতে হবে না। সুগার কথায় পাত্তা না দিয়ে কয়েক সেকেন্ড পর বলল, ভাইয়া তুমি রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করে নিও, না হলে আমার ছোট্ট বোনটা কষ্ট পাবে। জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সুগার দিকে। তে মনে মনে খুশিই হলো ভাইয়ের কথায়। তের তো কখনোই সাহসী হতো না জাঙ্কুক ভাইকে রিকোয়েস্ট দেওয়ার বা অ্যাকসেপ্ট করার কথা বলতে। সুগা সেদিকে গুরুত্ব না দিয়ে তের হাতে ফোন দিয়ে বলল, তুই এখন যা, আমি আর ভাইয়া অ্যাকসেপ্ট করে নিব। তুই কি করিস না করিস সব নজরে রাখবো কিন্তু। তে কোনো কথা না বলে মাথা নিচু করে রুম থেকে চলে আসলো। তে রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকে ঢুকতেই নজরে পড়লো, জিওন জাঙ্কুক অ্যাকসেপ্ট ইওর ফ্রেন্ড রিকোয়েস্ট। তে শোয়া থেকে উঠে বসে। তের খুশি দেখে কে ফ্রেন্ড লিস্টে একমাত্র ফ্রেন্ড, সেটাই জাঙ্কুক ভাই। তার একটা স্ক্রিনশট রেখে দিল তে। তার 5 মিনিট পর অ্যাকসেপ্ট করলো সুগা ভাই। জাঙ্কুক ভাইয়ের আইডিতে ঢুকলো। প্রোফাইল পিকটা নতুন কেনা বাইকে বসা, একদম ওয়াও। কভার ফটো সবুজ ঘাসের মাঝে বাইকটা রেখে তার সামনে বাইকে হেলান দিয়ে বসা জাঙ্কুক ভাই। ছবিটা ও মাই গড, ওয়াও। সবগুলো ছবি দেখে দেখে ডাউনলোড করেছে তে। যত দেখছে ততই পাগল হয়ে যাচ্ছে মেয়েটা। মনে হয় পাবনা যেতে বেশি দিন লাগবে না। তারপর মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করলো। চোখ বন্ধ করতে চোখের সামনে ভেসে আসছে একটার পর একটা স্টাইলিশ ছবি। কখন যে ঘুমিয়ে পড়ছে মেয়েটা। আজ শনিবার, জাঙ্কুকের অফিসে যাওয়ার দিন। সকাল সকাল উঠে শাওয়ার নিয়ে ফিটফাট হয়ে রেডি হয়ে পড়েছে জাঙ্কুক। 7:30 বাজে মাত্র। নিজের রুম থেকে বের হয়ে করিডোরে গিয়ে দ্রুত হাঁটছে। হঠাৎ তের দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজায় ডাক দেয়। দুইবার ডাকতেই ঘুমন্ততে ঘুমে টলতে টলতে দরজা খুলে। সামনে দাঁড়িয়ে আছে জাঙ্কুক ভাই। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না। প্রথমে ভেবেছে এটা স্বপ্ন, তারপর এদিক সেদিক তাকিয়ে বুঝলো এটা বাস্তব। আচমকা এইভাবে জাঙ্কুককে দাঁড়ানো দেখে ভেবাচিকা খেলো মেয়েটা। চেহারায় নির্দিষ্ট ভাবটা লেপ্টে আছে এখনো। জাঙ্কুক পূর্ণ দৃষ্টিতে পরখ করলো অষ্টাদশের রাঙা মুখ বিবর। তারপর চোখ সরিয়ে নিয়ে বলল, 5 মিনিটের মধ্যে খেতে আয়। পুনরায় দ্রুত গতিতে হাঁটা দিল। জাঙ্কুকের অযাচিত উপস্থিতি নাড়িয়ে দিয়েছে তার মস্তিষ্ক। হঠাৎ মনে পড়ে গেল 5 মিনিটে নিচে যেতে হবে। তৎক্ষণাৎ ছুটলো ওয়াশরুমে। 5 মিনিটের মধ্যে নিচে উপস্থিত হলো তে। এই সময় তেকে খাবার টেবিলে দেখে অবাক হলো সকলে। 2 বছর যাবত মেয়েটা সকালে সবার সাথে খায় না। প্রাইভেট থাকলে আগে খায়, আর না হয় সবাই অফিসে বা স্কুলে চলে গেলে তারপর খেয়ে কলেজে যায়। ইয়নজুন বেগম ছুটে আসলেন মেয়ের দিকে। আয় আয় বস মা, কি খাবি বল। টেবিলের কাছে আসতেই দেখলো একটা চেয়ারে ফাঁকা আছে, সেটা আবার জাঙ্কুক ভাইয়ের বিপরীতে। কিন্তু এখানে বসার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার, কারণ জাঙ্কুকের আশেপাশে থাকলে তে কেমন যেন ঘুরে থাকে। মন মস্তিষ্ক সব যেন জাঙ্কুকের নিয়ন্ত্রণে থাকে, কিন্তু কিছুই করার নেই। বাধ্য হয়ে বসতে হলো এই চেয়ারে। জাঙ্কুক মাথা নিচু করে মনোযোগ দিয়ে খাচ্ছে। তে তখন ঘুমে টলতে টলতে জাঙ্কুককে দেখেছিল রাজপুত্রের মতো, কিন্তু এখন সে আর তাকাতে পারছে না। শীর্ণবক্ষ ধরফর করছে তের। মনে মনে খুব করে যাচ্ছে একটু তাকিয়ে জাঙ্কুক ভাইকে দেখতে, কিন্তু
মনে হচ্ছে কিছু একটা মাথায় চেপে বসে আছে, মুখটাই তুলতে পারছে না। নামজন হঠাৎ বলে উঠলেন, তেমা আজ থেকে তোমার নতুন টিউটর আসবে, সারাদিন তো তুমি বাইরে থাকবে, তাই তাকে সন্ধ্যার পরে আসতে বলেছি। সে চুপচাপ খাবার খাওয়ার চেষ্টা করছে, বুকের ভিতর যে ঝড় তুফান চলছে তা যেন কেউ বুঝতে না পারে। জাংকুক সবার আগে খাওয়া শেষ করে বাসা থেকে বের হয়ে গেল। জাংকুকের পেছন পেছন কিম নামজুন, কিম সোবিন ও কিম বেকুইনও চলে গেলেন। কিম বেকুইন আগেই অফিসে জানিয়ে দিয়েছে অফিস যেন সাজিয়ে গুছিয়ে রাখে। জাংকুক অফিসের সামনে এসে বাইক পার্ক করে অফিসে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড বলে ওঠেন, স্যার আপনার একটু বসতে হবে, বড় স্যাররা না আসলে আপনি ভেতরে যেতে পারবেন না। জাংকুকের পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে, রাগে কটমট করতে করতে ওয়েটিং রুমে বসে আছে সে। 10 মিনিটের মধ্যে অফিসে ঢুকলেন 3 ভাই। জাংকুক তখনও বসে আছে। কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে ডাকলেন, স্যার আপনাকে ভেতরে যেতে বলেছে। জাংকুক নির্ভীক ভঙ্গিতে হেঁটে ভেতরে চলে গেল। অফিসের ভেতরে ফুল দিয়ে সাজানো, ঢুকতেই সবাই হাততালি দিয়ে কংগ্রাচুলেশন জানাচ্ছে জাংকুককে। দু একজন ছবিও তোলায় ব্যস্ত। বাবা চাচা 3 জন আর জাংকুক মিলে একটা কেকও কাটলো। 3 ভাইয়ের তো আজকে খুশির দিন, বংশের বড় ছেলে তাদের কোম্পানির হাল ধরতে যাচ্ছে। এর থেকে বড় পাওয়া আর কি আছে? সুগার মতো জাংকুক যদি সবার মুখের উপরে বলে দিত আমি ব্যবসা সামলাবো না, তখন তো কিছুই করার ছিল না। জাংকুক যেহেতু মেনে নিয়েছে, এতেই হবে। ঘন্টাখানেক হলো জাংকুক অফিসে এসেছে। এর মধ্যে চাচু কিম বেকুইন ভাতিজাকে সব কাজকর্ম বুঝিয়ে দিতে ব্যস্ত। অন্যদিকে কিম নামজুন এবং কিম সোবিন আজ আড্ডায় মগ্ন। তাদের মাথা থেকে সব চাপ চলে গেছে। 2 ভাই মিলে চা খাচ্ছে, খুনসুটি করছে। এত বছরের ব্যবসায়িক জীবনের অবসানের সময় এসেছে এবার। সারাদিন জাংকুকের ব্যস্ততায় কাটে। প্রথম দিনের অফিস, দায়িত্ব বুঝে নেওয়া বিশাল চাপ। মাঝখানে একবার সময় করে বাবা চাচাদের সাথে একটা ছবি তুলে ফেসবুকে শেয়ারও করেছিল। 6টায় বাসায় ফিরেছে জাংকুক, এসেই সোজা রুমে চলে গেছে। শাওয়ার নিয়ে রেস্ট নিচ্ছে। হয়তো ঘুমিয়ে পড়েছিল, দুঃস্বপ্ন দেখলো কিনা আচমকা উঠে বসলো বিছানায়। জাংকুকের চোখ মুখে উদ্বেগ স্পষ্ট। তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে নিচে আসলো। পরিস্থিতি স্বাভাবিক। জিন এবং ইয়নজুন কাজে ব্যস্ত। লিমিনহোর আম্মু লিমিনহোকে নিয়ে পড়াতে বসেছেন। জিনিও হয়তো পড়তে বসেছে নিজের রুমে। কয়েক মুহূর্ত সোফায় বসে আবার উঠে রান্নাঘরের দিকে গেল। ইয়নজুন বেগমের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো, তে কোথায় মামুনি? তে টিউটর এসেছে, পড়ার ঘরে পড়াচ্ছে। ও আচ্ছা, আমায় একটু কফি করে দিতে পারবে? একটু অপেক্ষা করো বাবা, এখনই দিচ্ছি। জাংকুক ছোটবেলা থেকেই নিজের মা জিনকে আম্মু, সুগার আম্মুকে মামুনি আর লিমিনহোর আম্মুকে কাকিয়া ডেকেই অভ্যস্ত। জাংকুক সোফায় বসে কফি খাচ্ছে আর মোবাইল ঘাটাঘাটি করছে। 20 মিনিট পর পড়ার রুম থেকে বের হলো একটা ছেলে। বয়স হয়তো 22 কি 23 হবে। 5 ফুট 7 কি 8 হবে লম্বায়, চোখে চশমা। ইয়নজুনকে বলল, আন্টি আজ আসি, আবার কাল আসবো। ইয়নজুন বেগমও হাসি মুখে বললেন, আচ্ছা ঠিক আছে। এদিকে জাংকুকের কোমলতা পাল্টে গেল, চটে গেল ভীষণ। সবেগে ঘুষি বসালো সোফার পাশের দেয়ালে। জাংকুকের চোখ আগুনের মতো লাল হয়ে গেছে। এক মুহূর্ত বসলো না, সোজা উঠে ধপধপ করে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেল। অতিরিক্ত রাগে জাংকুকের তামাটে চেহারা রক্তবর্ণ ধারণ করেছে। চক্ষু যুগল ক্রোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। 5-7 মিনিটের মধ্যে ভীষণ তাড়াহুড়োতে রেডি হয়ে নিচে নামছে জাংকুক। তে পড়ার রুম থেকে বই খাতা হাতে নিয়ে রুমের উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ সিঁড়ির নিচে সাইড হয়ে দাঁড়িয়ে পড়ে সে। জাংকুক ভাই হুলস্থুল বাঁধিয়ে নামছে। তে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মানসিক টানাপোড়েনে ভুগছে মেয়েটা। জাংকুকের সামনে বা আশেপাশে কোথাও দাঁড়াতে পারে না তে। জাংকুককে দেখলেই যেন খেয়াল হারায় বারবার। হৃদয় কেঁপে ওঠে অষ্টাদশী। কেমন অস্থির অস্থির লাগে। যেমন মারাত্মক চাউনি, তেমনি মারাত্মক তার চলাফেরা। মনে মনে এসব ভেবেই যেন ঘোরের রাজ্যে চলে যায় তে। জাংকুক পাশ দিয়ে যাওয়াতে জাংকুকের শরীরের ঝাঁঝালো গন্ধ আর সাথে তীব্র স্প্রের গন্ধ মস্তিষ্ক পর্যন্ত চলে যায়। সহসা ঘোর কাটে তেল। সিঁড়িতে জাংকুক ভাই নেই। কয়েক কদমে জাংকুক পৌঁছে গেল মেইন গেটের কাছে। হঠাৎ রান্নাঘর থেকে জিন ডাকলেন, এই সময় কোথায় যাচ্ছিস বাবা? তে পিছন ফিরে তাকায় সেদিকে। জাংকুক চৌকাঠের বাহিরে পা রাখতে রাখতে ব্যস্ত আর ক্রোধিত কণ্ঠে উত্তর দিল, বাহিরে একটু কাজ আছে, ফিরতে রাত হবে। এক মুহূর্তও দাঁড়ায়নি সে, ক্ষিপ্র বেগে হেঁটে চলে যায়। তে ঠায় দাঁড়িয়ে আছে সিঁড়ির নিচে। কিছুই যেন ঢুকছে না ছোট্ট মস্তিষ্কে। কয়েক মুহূর্ত পর তেও যথারীতি বই খাতা নিয়ে রুমে চলে যায়। আজ তার অনেক পড়া। আগামীকাল রবিবার, কোচিংয়ে পরীক্ষা, ক্লাস, নতুন টিউশন, সব মিলিয়ে পড়া শিখতে ব্যস্ত হয়ে পড়ে। রাত 9টায় খেতে বসেছেন সবাই। কিম বাড়ির খাবার টেবিলটা অনেকটাই লম্বা। টেবিলের এক পাশে প্রস্থ বরাবর বসেন কিম নামজুন, কিম বাড়ির বড় কর্তা। ওনার বিপরীতে কোনো চেয়ার নেই, কারণ ওনার মুখোমুখি বসার যোগ্যতা এই বাড়িতে কারোর নেই। এক পাশে 4টা চেয়ার। বেকুইন, লিমিনহো, সুগা ভাইয়া আর জাংকুক ভাইয়ের জন্য এক পাশে চেয়ার। জাংকুক ভাই না থাকাকালীনও চেয়ার সরানো হয়নি। অন্য পাশে 3টা চেয়ার। কিম, সোবিন, জেনি আর তে। মেয়ে মানুষ গা ঘেঁষে বসা পছন্দ করে না, তাই একটা চেয়ার স্টোর রুমে রেখে 3টা চেয়ার দূরে দূরে রেখেছে। যদিও মেহমান আসলে আরো 3-4টা চেয়ার অনায়াসে ফেলা হয় এখানে। এত বছর জাংকুক ভাই না থাকায় তে একেবারে কর্নারের চেয়ারটাতে বসেছে। জাংকুক ভাই ফেরার পরও তাকে বাধ্য হয়ে এই চেয়ারটাতেই বসতে হয়।
জাঙ্কুক ভাইয়ের মুখোমুখি বসা আর প্রথম বিশ্বযুদ্ধে শহীদ হওয়া দুটোই তের কাছে সমান। রোজ দুবার চোখের সামনে নিজের মস্তিষ্কের রক্তক্ষরণ সহ্য করা, বুকের ভিতর উতাল পাতাল ঢেউ সামলানো, সেই ধারালো চোখের চাউনি প্রতিবার যেন পিস পিস করে কাটে অষ্টাদশীর হৃদয়টা। এদিকে বোকাতে এখনো অনুবোধনই করতে পারছে না এই জাঙ্কুক ভাই কি তার শুধুই ক্রাশ নাকি সেও তার প্রেমে পড়েছে। আচমকা কি নামজুনের রাশভারী কণ্ঠে তের গাঢ় চিন্তার ব্যাঘাত ঘটলো। জাঙ্কুক কোথায়? অফিসের কাজ তো সেই সন্ধ্যাবেলায় শেষ, তাহলে এত রাতে কোথায় সে? জিন ততস্থ ভঙ্গিতে বললেন, ও তো সন্ধ্যায় এসেছিল, রেস্ট নিয়ে কফি খেয়ে তারপর বের হলো। ছেলেদের নিষেধ করো রাত বিরেতে ঘোরাঘুরি করতে। কিম বেখুইন সাবলীল ভঙ্গিতে বলে উঠলেন, বড় ভাইয়া তুমি চিন্তা করো না, ছেলেটা এত বছর পর দেশে ফিরেছে, বন্ধুদের তো একটু সময় দিতে হয় তাই না? কিম নামজুন চুপচাপ খাওয়া শেষ করলেন। ওঠার আগ মুহূর্তে তের দিকে তাকিয়ে বললেন, গঙ্গাই কেমন পড়িয়েছে মা? নরম স্বরে বলল, আলহামদুলিল্লাহ ভালো পড়িয়েছেন। আর কোনো কথা বললেন না, উঠে বেসিন থেকে হাত ধুয়ে নিজের রুমে চলে গেছে। তার কিছু সময় পর বাকি দুই ভাইও যে যার রুমে চলে গেল। খাবার টেবিলে বসে বসে খাচ্ছে কিম বাড়ির তিন বাদর। তে বড় বাদর, জেনি হলো মেজো বাদর, আর লিমিন হলো সবচেয়ে ছোট বাদর। তিনজনে রাজ্যের গল্পে মেতেছে। ইয়নজুন এসে ধমক দিলেন, এই তে তোর কি এখনো বাদরামি করার সময়? দুদিন পর পরীক্ষা শুরু হয়ে যাবে, পড়াশোনা বাদ দিয়ে আড্ডায় মজা থাকে সব সময়। তের প্রফুল্ল মুখটা তৎক্ষণাৎ মলিন হয়ে গেল। কোনো রকমে খাবার শেষ করে রুমে চলে গেল, পড়াশোনায় মনোযোগ দিল। জাঙ্কুক কত রাতে ফিরেছে সে হদিশ কেউ রাখেনি। সুগা ফিরেছে 11টায়, তখনও ইয়নজুন অপেক্ষা করছিল। সুগা মাকে ঘুমিয়ে যেতে বলল, তারপরও ইয়নজুন 12টা পর্যন্ত অপেক্ষা করলেন। জাঙ্কুক ফেরেনি, তাই বাধ্য হয়ে ঘুমিয়ে পড়েছেন। জাঙ্কুক ফিরেছে রাত 2টার দিকে। কোনো রকমে ফ্রেশ হয়ে ব্যালকনিতে পাতা চেয়ারে হেলান দিয়ে আকাশের পানে তাকিয়ে আছে। দৃষ্টি নিবদ্ধ দূরে ওই চাঁদে। কিছুক্ষণ পর পর মেঘে ঢেকে যায়, আবারও আলোকিত হয়। জাঙ্কুক কি যেন ভাবে খানিকক্ষণ, তারপর গম্ভীর কণ্ঠে নিজেই নিজেকে শুধালো, তুই কি কোনোদিনও শুধরাবি না? কেটে গেল জাঙ্কুকের নির্ঘুম নিদ্রাহীন রাত। সকাল 8টায় খাবার টেবিলে বসে খাচ্ছে জেনি, তে, লিমিনহো, সুগা আর কাকামণি বেখুইন। বড় দুই ভাই ভোর সকালেই অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। তে জেনির সাথে ফিসফিস করে আড্ডায় ব্যস্ত। সুগা যেন দেখেও না দেখার মতো খাচ্ছে। আগে হলে একটা ধমক দিয়ে বলতো চুপ থাক, কিন্তু আজ যেন কিছুই করলো না। তাই তে আর জেনি আপন মনে গল্প করে খাচ্ছে। তের মনোযোগ ভাঙলো কারো চেয়ার টানার শব্দে। তে তৎক্ষণাৎ তাকালো। জাঙ্কুকের নিখাত দৃষ্টি তের চোখে নিবদ্ধ। তে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ফেললো। বুকের ভেতর ধুকপুকের মাত্রা যেন বেড়েই যাচ্ছে, তার সাথে যুক্ত হলো চিন্তার ছাপ। মাথা নিচু করে মনে মনে বলল, জাঙ্কুক ভাইয়া সারা রাত ঘুমাননি? ফ্যাকাশে হয়ে আছে মুখটা, কি হয়েছে ওনার? এসব ভেবেই তে আটকে উঠছে বারবার। গতকাল সন্ধ্যায় বের হলো চোখ অন্ধকার করে। রাতে কখন ফিরেছেন উনি? কোথায় ছিলেন সারা রাত? এসব চিন্তায় তের উৎফুল্ল মেজাজটা খারাপ হয়ে গেল। জেনির ডাকে স্বাভাবিক হলো তে। জেনির খাওয়া শেষ, উঠে যাচ্ছে। এতক্ষণে সুগা আর বেকুইনও খেয়ে চলে গেছেন। খাবার টেবিলে এখন শুধু লিমিনহো, জাঙ্কুক আর তে। তে প্লেটের ভাতগুলো তাড়াতাড়ি শেষ করলো। যেই না উঠতে যাবে, জাঙ্কুক ভাই তের প্লেটে আরো 2 চামচ ভাত দিলেন। তে ছোট্ট করে চিৎকার দিতে গিয়েও দিল না, চুপ করলো জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের তামাটে মুখটা দেখেই চোখ নামিয়ে নিল।